মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে 5 পাতার একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি সরাসরি বলে দিয়েছেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে চায় না রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কঠিন পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতিতে মুখ্য সচিবের উপস্থিতি প্রয়োজন। কেন্দ্রকে নির্দেশ প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে সোমরাজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে আইনি পদক্ষেপ, তাহলে যদি দেখা যায় যে বলা হচ্ছে যে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রের তরফ থেকে এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে রাজ্য সেক্ষেত্রে আইনের দিক থেকে অনেকটাই এগিয়ে, তাহলে এর পরবর্তীতে কেন্দ্র কি করতে পারে এই বিষয়ে আর কি বুঝতে পারছো? দেখো, কেন্দ্র যদি কোনো পদক্ষেপ নেয় এই পরিপ্রেক্ষিতে তার জন্যই রাজ্য আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে। তার কারণ গত দুদিন ধরেই কিন্তু রাজ্যের তরফে বিভিন্ন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। মূলত কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছিল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই পরিপ্রেক্ষিতেই আইনি পরামর্শ নেওয়া চলছে। এক্ষেত্রে যেটা একাংশ মনে করছেন, বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে কেন্দ্র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে। এবার যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যেই রাজ্যের তরফে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে। তার কারণ নবান্ন আশঙ্কা করছে যে কেন্দ্র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে, যেহেতু আজ সকাল 10টার মধ্যে রিপোর্ট করার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রিলিজ করা হবে না। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর যে চিঠি, সেই চিঠিতে তুমি যদি দেখো কলাইকুণ্ডার সঙ্গে যে বৈঠক এবং সেই কলাইকুণ্ডার বৈঠকের সঙ্গে এই মুখ্য সচিবের বদলির নির্দেশিকা কোনো সম্পর্ক রয়েছে নাকি সেই প্রশ্নও কার্যত তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই চিঠি পাঠানোর প্রেক্ষিতে কেন্দ্রের তরফে কোনো চিঠি বা কোনো উত্তর আসে নাকি সেদিকেও তাকিয়ে নবান্ন। পাশাপাশি কেন্দ্রের তরফে এই যে আজকে মুখ্য সচিব যোগ দিলেন না কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরে, সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র কোনো পদক্ষেপ নেয় নাকি সেদিকেও তাকিয়ে নবান্ন। এবং এই ক্ষেত্রে কেন্দ্র যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে তার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেই নবান্ন সূত্রে। একেবারে সোমরাজ, তোমার মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া অর্থাৎ আইনি পরামর্শ নেওয়া শুরু হয়ে গিয়েছে। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা একবার শুনে নেব 29 তারিখ অর্থাৎ 29শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন। What was the fault of Chief Secretary? He was working with me. That obvious. Chief Secretary is a state government officer. But you know, after Sarkaria Commission and other commission, that they are the state government officers. They work for the state government fully. You gave notice without any consultation. Retiring day is 31st. Do you have any courtesy? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? You are not only disturbing me, you are disturbing my secretariat. One humiliation, you can humiliate my chief secretary, but all the chief secretaries are being humiliated. এই পলিটিক্যাল ভ্যান্ডেটা আপনাদের শেষ হোক। আমি আবেদন জানাচ্ছি, withdraw this letter. Withdraw this letter and allow chief secretary to work for COVID people and for cyclone affected people. আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের কাছ থেকে। কি বলেছেন তিনি শুনবো। যিনি কেন্দ্রে আছেন তার ক্ষমতা অবশ্যই বেশি, সুতরাং শেষ পর্যন্ত তার যে বক্তব্য সেটাই গৃহীত হওয়া উচিত। আর অন্যদিকে রাজ্য বলবে যে দেখুন, এই সময় এই পরিস্থিতিতে আপনার নেওয়া সিদ্ধান্তটা যদিও আপনার জোর বেশি, সেটা কতটা যুক্তিযুক্ত হলো, এটা আপনি দয়া করে ওনাকে আমার এখানেই কাজ করতে দিন। এই হচ্ছে দ্বন্দ্বের বিষয়টা। এবার এই দ্বন্দ্বের বিষয়গুলো মিটবে কিভাবে? একটা হতে পারে আইনগত উপায়, একটা চলতে পারে দুই আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। এবং আমরা বারবারই চাইবো যদি সাধারণভাবে কেন্দ্র রাজ্যের যারা আমাদের দেশের শাসক এবং প্রশাসক আছেন তারা একসঙ্গে বসে যদি বিষয়টা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেন, তাহলে আবার সত্যিকারের কাজের দিকে নজর দেওয়া যায়, সাধারণ মানুষ সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবেন। ফলে এই চিঠির মধ্যে একদিকে যেমন একটা তাদের নির্দেশ না মানার কথা আছে, যদি বলতে চান উল্টো দিকটাও আছে যে আসুন না মিটিয়ে নি। আজকের দিনে এই ধরনের একটা ঝামেলা সত্যিই খুব গুরুত্বপূর্ণ নয়। আবারও সোমরাজের কাছে চলে যাবো। এই মুহূর্তে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলছিলাম। সোমরাজ, তুমি যেরকম বলছিলে এবং সেখান থেকে এরপরে বিষয়টা যেটা আসছে যে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন এবার?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। দুপুর 3টের সময় ইয়াস নিয়ে একটি রিভিউ বৈঠক করার কথা রয়েছে। সেই রিভিউ বৈঠকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবেন, অন্তত এখনো পর্যন্ত মুখ্য সচিবের যে শিডিউল রয়েছে। অন্যদিকে তুমি যে প্রশ্ন করলে এরপরে মুখ্য সচিব কি করবেন, অবশ্যই সেটা নির্ভর করছে রাজ্যের ওপর, কারণ রাজ্য যদি রিলিজ না করে কোনোভাবেই কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে যেতে পারবে না বা কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরে জয়েন করতে পারবেন না। ফলত যেখানে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিয়েছেন কোনোভাবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যেখানে একদিকে কোভিড পরিস্থিতি, একদিকে ইয়াস পরবর্তী পরিস্থিতি, এখনো পর্যন্ত ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করতে হচ্ছে। তার কারণ ইয়াস নিয়ে যে মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করেছেন, সেই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন মুখ্য সচিব। কোভিড নিয়ে একাধিক টাস্কফোর্স রাজ্য সরকার করেছে, মূলত মূল যে টাস্কফোর্স, সেই মূল টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন মুখ্য সচিব। ফলত সব মিলিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুখ্য সচিবের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে, এবং সেই চিঠিতে তিনি স্পষ্টতই আবেদন জানিয়েছেন যাতে বর্তমান পরিস্থিতির নিরিখে মুখ্য সচিব যাতে রাজ্যেই থাকেন, এবং প্রধানমন্ত্রী হস্তক্ষেপও দাবি করেছেন। বা সব দিক থেকে এখনো পর্যন্ত মুখ্য সচিবের বৈঠকে যোগদান করার কথা। এবং অবশ্যই যেটা বলছিলাম, কেন্দ্র যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে, তা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই তার আইনি পরামর্শ নেওয়াও প্রক্রিয়া শুরু করেছে। ফলত সব মিলিয়ে দেখার মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে, বা এই যে আজকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন না, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে কোনো চিঠি বা ফের কোনো নির্দেশিকা এসে পৌঁছায় নাকি, সেই দিকেই তাকিয়ে এখন নবান্ন। বেশ, ধন্যবাদ সোমরাজ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার শুনে নেব প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী বিষয়ে তার কি প্রতিক্রিয়া। আমার মনে হয় মুখ্যমন্ত্রী ঠিকই করেছেন, মানে রাজ্য সরকারের মতটা জানিয়ে দিয়েছেন। এবার কেন্দ্রীয় সরকার তারা জানাবেন যে তারা এই বক্তব্যটাকে স্বীকার করছেন কিনা। এটি একটি নজিরবিহীন ব্যাপার, কোনো সন্দেহ নেই তাতে। যে মানুষটি 31 তারিখে অবসরে যাচ্ছেন, তাকে একটি বিশেষ কারণে তাকে 3 মাস মেয়াদ বৃদ্ধি দেওয়া হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনের প্রস্তাব এবং সম্মতিক্রমে। আমার মনে হয় দেখুন, এই ব্যাপারটা কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে আলোচনাক্রমে মিটিয়ে নেওয়া ভালো। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু কোভিডকে হারানো। আমি আশা করব যে রাজ্য সরকার আজকে যা লিখেছেন এরপরে ব্যাপারটি হয়তো থেমে যাবে। আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গেও, তার বক্তব্য শুনবো। এই দুর্যোগের সময় যখন দুর্যোগ কবলিত হয়েছে পশ্চিমবাংলা ঝড়ে এবং কোভিডের আক্রমণ চলছে, রাজ্য সরকার এবং প্রশাসন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, তখন সেই প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য বাংলার জনসাধারণের বিরুদ্ধে গিয়ে মুখ্য সচিবকে এইভাবে রাতারাতি কেন্দ্রে বদলি করে দেওয়ার যে তুগলকি ফতোয়া, এই তুগলকি ফতোয়া গণতন্ত্রে চলে না। রুল 6 সাব রুল 1, যেটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্যাডার রুল 1954-এর রুল 6 এবং সাব রুল 1-এ পরিষ্কার বলা আছে যে এই ধরনের প্রস্তাব আগে রাজ্যের কাছে পাঠাতে হবে। রাজ্য যদি সহমতি প্রকাশ করে ঠিক আছে, রাজ্য যদি সহমতি প্রকাশ না করে সেক্ষেত্রে কেন্দ্র এই ধরনের আদেশ দিতে পারে। কিন্তু এখানে রাজ্য সরকারের কাছে কোনো প্রস্তাব পাঠানোই হয়নি, রাজ্য সরকারের কোনো সহমতি নেওয়ার চেষ্টাই করা হয়। এটা না করে একতরফাভাবে এই আদেশ পাঠিয়ে যেটা করেছেন ওরা, ওটা একটা তুগলকি ফতোয়া। এর সঙ্গে রুল অফ ল বা আইনের শাসনের কোনো সম্পর্ক নেই। এটা একটা মধ্যযুগীয় প্রবাদ মনে করিয়ে দেয় যে মাইন্ড ইজ রাইট, অর্থাৎ জোর যার মুলুক তার। এই জোর যার মুলুক তার নীতিরই এটা একটা যেটা ওরা করেছেন তার একটা প্রতিফলন। মুখ্য সচিবকে দিল্লিতে তলব, তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা মোদী সরকারের এমন সংঘাত আগেও দেখেছে রাজ্য। 19 মে কলকাতা ও সংলগ্ন এলাকায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয় রাজীব কুমারকে। 16 মে 2019 সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দিতে নির্দেশ। 24 ঘন্টার সময়ও কার্যত দেওয়া হয়নি এই আইপিএস অফিসারকে। ভোটের কাজে সরাসরি যুক্ত না থাকার পরেও কেন বদলি, এই প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় তৃণমূল। রাজীব কুমারের উপর ওদের এত রাগ কেন? হাওলা ধরছে বলে? টাকা পয়সা ধরছে এই ভয় পাচ্ছে তো?
10 ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপর ওই সময় সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। 3 অফিসারকে নো অবজেকশন দিতে চায়নি রাজ্য। কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন কেন্দ্রের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। ইলেকশন কমিশনের এটা কি কাজ যে সেন্ট্রাল ডেপুটেশনে একজনকে পাঠিয়ে দেবে? এটা স্টেটের ব্যাপার। আইপিএস আইএসরা আন্ডার স্টেট গভর্নমেন্ট, হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? আইপিএস অফিসারদের পর এবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব। আরও একবার কেন্দ্র রাজ্য সংঘাত। শুধু বাংলার উপর এত রাগ কেন? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? Please accept the mandate of the people. Why you are quarreling with us every day? What do you think? That you want to bulldoze the federal structure? নিউজ 18 বাংলা। দিনের সময় চেয়েছে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে। সিবিএসই পরীক্ষা মামলা ইতিমধ্যেই সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। বৃহস্পতিবার পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত জানানো হবে বলেই জানা যাচ্ছে। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। সুপ্রিম কোর্টের কাছে 2 দিন সময় চাইল কেন্দ্র। সিবিএসই আইসিএসসি দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, বৃহস্পতিবারই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। সিবিএসই পরীক্ষা মামলা সুপ্রিম কোর্টের কাছে 2 দিন সময় চেয়েছে কেন্দ্র। সিবিএসই আইসিএসসি দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, বৃহস্পতিবার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। সিবিএসই পরীক্ষা মামলা, সিবিএসই আইসিএসসি দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের কাছে 2 দিন সময় চাইল কেন্দ্র। বিস্তারিত রাজীব বলতে পারবে। রাজীব, দেখো, সিবিএসই এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ চন্দ্র পোখরিয়াল 2-4 দিন আগে তিনি সব রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং রাজ্যগুলোকে তাদের প্রস্তাব জানানোর কথা বলা হয়েছিল। এখন আজকে সকালে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে পরীক্ষা হবে কি হবে না তার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো 2 দিন সময়ের প্রয়োজন। সরকারের তরফে 2 দিন সময় চাওয়া হয়েছে, বৃহস্পতিবার তারা তাদের সিদ্ধান্ত জানাবে। বেশ, ধন্যবাদ রাজীব। এবার করোনার আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দেশে দৈনিক সংক্রমণের স্বস্তি। লাগাতার 7 দিন সংক্রমণের হার 10% কম। দেশে 24 ঘন্টায় আক্রান্ত 1,52,734। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। অভিজিতের সঙ্গে অবশ্যই কথা বলবো আমরা। তার আগে জানিয়ে রাখবো, লাগাতার 7 দিনে সংক্রমণের হার 10% কম। দেশে 24 ঘন্টায় আক্রান্ত 1,52,734। একদিনে দেশে করোনায় 3,128 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় সুস্থতার হার 91.6%। দেশে দৈনিক সংক্রমণের স্বস্তি। লাগাতার 7 দিনে সংক্রমণের হার 10% কম। এদিকে ভ্যাকসিনের জন্য হাসপাতালে ভিড়, রাত জেগে লাইন। এর মাঝেই চড়া দামে দেশের বিভিন্ন নামী হোটেলে মিলছে ভ্যাকসিন প্যাকেজ, সঙ্গী বেসরকারি হাসপাতাল। কেন চড়া দামে ভ্যাকসিন বিক্রি? দেশ জুড়ে প্রশ্নের মধ্যে আসরে নামলো কেন্দ্র। হোটেলের ভ্যাকসিন প্যাকেজ অবৈধ, সাফ জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা আবহে হোটেল ব্যবসায় মন্দা। অভিজাত হোটেলের প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সঙ্গে এবার ভ্যাকসিন। দেশ জুড়ে বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রথম সারির হোটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনার টিকাকরণের অফার দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এমন অভিজাত টিকাকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই আসরে নামে কেন্দ্র। নামী হোটেলে করোনার টিকাকরণ অবৈধ এবং অবিলম্বে বন্ধ করতে হবে। নোটিশ জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিধি লঙ্ঘন করলে আইনি পথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নোটিশে। রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গভর্নমেন্ট ঠিক সময় ইনভেস্ট করেনি, প্রি অর্ডার করেনি, অ্যাট রিস্ক অর্ডার করেনি,
সেই কারণে ভ্যাকসিন কোম্পানিরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে দিল যে আমি আর 100-150 টাকায় ভ্যাকসিন দিচ্ছি না। সেন্ট্রাল গভর্নমেন্টের সুপারভিশনে সেন্ট্রাল গভর্নমেন্ট দুরকম প্রাইসিং সিস্টেম করতে পারেন। আর কটা সার্কুলার দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে সমস্ত আমাদের তথাকথিত অনিয়মের কাজকর্মগুলো হবে তারা কি করে আটকাবে? আপনি রেমডেসিভির আটকাতে পেরেছিলেন? These hotels, whoever the hotel is, they should have actually taken the conference from the government before starting this package. So the hotel which are advertising that we are doing a package sort of a thing, that you come and stay with us for this much amount and you will get the vaccine, has gone in a wrong way with the government. সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র সরকারি টিকা কেন্দ্র, বেসরকারি হাসপাতাল, সরকারি ও বেসরকারি অফিস এবং বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়ির কাছেই কেন্দ্রে করোনা টিকাকরণ কর্মসূচি হবে। এর বাইরে অন্য কোথাও টিকাকরণ হবে না। করোনার দ্বিতীয় ঢেউয়ে টিকার চাহিদা আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে ফলাও কারবার চলবে না, সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। এবার নিখরচায় কোভিড কেয়ার সেন্টার, করোনা আক্রান্তদের জন্য বেড, অক্সিজেন সিলিন্ডার সহ সমস্ত চিকিৎসা। শিলিগুড়িতে করোনা আক্রান্তদের চিকিৎসায় উদ্যোগী 4টি সংস্থা। সোমবার থেকে পথ চলা শুরু। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে শিলিগুড়ির 4টি সংস্থা। করোনা রোগীদের অক্সিজেন, ওষুধ বা যাবতীয় চিকিৎসায় আর্থিক সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্যই এই উদ্যোগ। 3 বাতি মোড়ে তৈরি করা হয়েছে নতুন কোভিড কেয়ার সেন্টার। চিকিৎসা হবে নিখরচায়। হাত বাড়িয়েছে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল এবং ফোরাম ফর ইউনিটি। প্রথম দফায় শিলিগুড়ির কোভিড কেয়ার সেন্টারে পুরুষ ও মহিলাদের জন্য 10টি করে মোট 20টি বেড রাখা হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন, রোগীদের খাবারও দেওয়া হবে। ভর্তির জন্য সচিত্র পরিচয়পত্র লাগবে। 24 ঘন্টায় চিকিৎসক, নার্স সহ প্যারামেডিক্যাল স্টাফ থাকবেন। উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরাও থাকবেন। এটা কিন্তু সেফ হোম নয়, সেফ হোমের পরের ধাপটা। এখানে যারা আসবেন প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে তাদের ক্ষেত্রে একটা ইকোনমিক্যালি ডিস্ট্রেস পজিশন থাকছেন, যাদের কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, কোথাও কানেকশন নেই, ভর্তি হতে পারছেন না, তাদের অগ্রাধিকার আমাদের দেওয়া হবে। এখানে 20টা হাসপাতাল বেড থাকছে, শয্যা থাকছে, যেখানে 20 জন অ্যাট এ টাইম থাকতে পারবেন। এর সঙ্গে আমরা অক্সিজেন, প্রত্যেকটা বেডের সঙ্গে অক্সিজেন থাকছে, ডাক্তার থাকছেন, ওষুধটা আমরা প্রোভাইড করব ফ্রি অফ কস্ট। এটাকে অ্যাকচুয়ালি ফিল্ড হসপিটাল বলে। এটা আমাদের 24/7 ডক্টর ফেসিলিটি, নার্স, অক্সিজেন, খাওয়া দাওয়া সব অ্যাবসলিউটলি ফ্রি আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আছে। বাইরে থেকে যদি কেউ আলিপুরদুয়ার, কুচবিহার থেকে যদি কেউ আসে, যদি উত্তরবঙ্গ থেকে যে কোনো লোক আসে, তো আমরা নিতে আছে। প্রথম অবস্থায় 20 বেডের এই হাসপাতাল এখানে তারা তৈরি করেছে, যেখানে 24 ঘন্টা চিকিৎসক থেকে নার্স যেরকম থাকবে, সেমনি 20টা বেডের জন্যই থাকছে 20টি অক্সিজেন সিলিন্ডারও। এবং আগামী দিনে বাইপ্যাপ সহ অন্যান্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থারও সুবিধা মিলবে এখানে, এবং সম্পূর্ণ নিখরচায় কোভিড আক্রান্তরা এখানে চিকিৎসা পাবেন। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। করোনা ও কার্যত লকডাউনের জাঁতাকলে মানুষ। নদিয়ার হরিণঘাটায় 3 নম্বর ওয়ার্ডে স্থানীয় ক্লাব মানুষের পাশে। 10 রকম সবজি ও ডিম মিলছে মাত্র 2 টাকায়। দেশজুড়ে করোনা সংকটে অসহায় মানুষ। দোসর কার্যত লকডাউন, রোজগার নেই, পাশে স্থানীয় ক্লাব। নদিয়ার হরিণঘাটায় 3 নম্বর ওয়ার্ডে স্থানীয় ক্লাবের সদস্যরা এলাকার মানুষের পাশে। কমিউনিটি কিচেনের মাধ্যমে আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবার। অন্যান্য ক্লাব যেখানে দিনের খাবারের ব্যবস্থা করছে, এই ক্লাব সেখানে রাতের খাবারের ব্যবস্থা করছে। অনেক গরিব মানুষ, দুস্থ মানুষ এবং করোনা আক্রান্ত পরিবার, তাদেরকে তো আমরা এখানে ডাকিনি। যারা দুস্থ তারাই এসছেন, তাদেরকে আমরা 2 টাকায় ব্যাগ ভর্তি বাজার, এটা আজকে সূচনা হলো। নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় চঞ্চল দেবনাথ ছিলেন, উনি সূচনা করলেন। এবং আমাদের লক্ষ্য যে আগামী 1 মাস ধরে আমরা এটা প্রতি রবিবার 2 টাকায় ব্যাগ ভর্তি বাজার আমরা প্রত্যেককে দেব। আমরা রাত্রিকালীন কমিউনিটি কিচেনটা চালু করলাম। স্থানীয় মানুষের অসহায়তার কথা ভেবে অভিনব উদ্যোগ ক্লাব কর্তৃপক্ষের। 2 টাকায় মিলছে 10 রকম সবজি ও ডিম। তবে অবশ্য প্রতি রবিবার পরিষেবা পাবেন এলাকার মানুষ। আমাদের সাহায্য করেছে, তাদের জন্য ভগবান আরো বেশি বেশি করে তাদের জন্য আরো সাহায্য করার জন্য ক্ষমতা দেয়, ওদের জন্য সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, ওরা মানুষের পাশে দাঁড়ায়। আক্রান্তদের কথা মাথায় রেখে অক্সিজেন অন হুইলসের ব্যবস্থা রাখা হয়েছে। হঠাৎ
কারোর অক্সিজেনের প্রয়োজন হলে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ। এইভাবে মানুষের পাশে এরা বিভিন্ন সময় দাঁড়ায় এবং এইবারও এই কোভিড পরিস্থিতিতে সুকান্ত সংঘ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কেন এইভাবে সবসময় মানুষের পাশে দাঁড়াবে। করোনাকে জয় করতে মানুষের পাশে দাঁড়াচ্ছে ক্লাব থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।